আমরা তাহলে 10 নম্বর অধ্যায়ের এই ব্যাপারটিতে প্রথমেই বলি, অধ্যায়ের নামটা শুরু হয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অর্থাৎ আদর্শ গ্যাস শব্দ দিয়ে, যদিও বাস্তবে আদর্শ গ্যাস বলে কোনো কিছু নেই। হ্যাঁ, ইটস অ্যান ইমাজিনারি কনসেপ্ট। বাস্তবে তাহলে কোনো গ্যাসই আদর্শ গ্যাস নয়। আদর্শ গ্যাস এটা একটা কাল্পনিক ধারণা যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেয়া রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো যারা মানবে তারা হচ্ছে সবাই আদর্শ গ্যাস। তো কেউই মানে না, তাহলে পরে কেউই আদর্শ গ্যাস না। হ্যাঁ, তবে কাছাকাছি এর মতো আচরণ করে, এই আমাদের মতোই আদর্শ মানুষ, আদর্শ শিক্ষক, আমরা যে এরকম বলছো ধারে কাছেও নাই, তারপরও আদর্শ এরকম। এই গ্যাসের এখানে দেখো যে গ্যাসের গতিতত্ত্ব বলে একটা জিনিস রয়েছে। তার আগে বলি যে কিছু স্বীকার্য রয়েছে, গ্যাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য, ধর্ম, আচরণ, এই জিনিসগুলো ধরে নিয়েছি আমরা যে এরকম এরকম আচরণ করে, এই বৈশিষ্ট্য লালন করে। এগুলো কিছুটা পরীক্ষামূলক আর কিছুটা অনুমান ভিত্তিক। যেমন তুমি বলো যে গ্যাসের অণুগুলোর বেগ 0 থেকে ইনফিনিটি হতে পারে, 0 থেকে অসীম। এখন অসীম মানের বেগ কেউ কি মাপতে পারবে? তাহলে কিছু কিছু কণাকে এত মানে হাই স্পিডে চলতে দেখা যায়, তখন ধারণা করা হয়েছে যে গ্যাসের বেগের মান 0 থেকে কীরকম হতে পারে, ইনফিনিটি। তাহলে ওইটা মেনে নিয়ে আমরা থিওরিগুলো শিখব। আন্ডারস্ট্যান্ড? সবচেয়ে বড় কথা, এই অধ্যায়ের কাজটা কি, এই অধ্যায়ের অন্যতম একটি আলোচনার দিক যেটা কেউই খেয়াল করে না, আমরা সেটা খেয়াল করব যে গ্যাসের চাপ পি, আয়তন ভি, তাপমাত্রা টি, এই যে রাশিগুলো দেখছো। আবার সেকেন্ড পার্টের ফার্স্ট অধ্যায়তে গেলে আরেকটা রাশির ব্যাপারে আমরা পড়ব, যে কোনো সিস্টেমের এন্ট্রপি বলে একটা জিনিস আছে, বিশৃঙ্খলার পরিমাপ, কাজের হিসাব নিকাশের পার্থক্য। এটা এই এন্ট্রপির পরিবর্তনকে ডি অফ এস দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে রাশিগুলো, চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপির পরিবর্তন, এগুলো খুব ইজিলি দেখা যায়, ইজিলি ভিজিবল। এইগুলোকে আমরা বলবো স্থূল চলরাশি। একটু লিখতে পারো, হ্যাঁ, এগুলো হচ্ছে স্থূল চলরাশি। ইংরেজিতে বলবো ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। কি লিখলাম, এটা ই হবে এখানে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে গ্যাসের যদি অবস্থান এরকম হয়, একটি পাত্রে আমরা কিছু গ্যাস অণু নিয়েছি, এই অণুগুলো এই যে ডট ডট দিলাম, এগুলো দেখাতে চাচ্ছি গ্যাস অণু। যদিও এইরকম না, এই গ্যাস অণুগুলো হবে প্রত্যেকটা গোলাকার এবং আইডেন্টিক্যাল। গোলাকার এবং আইডেন্টিক্যাল মানে সদৃশ, আইডেন্টিক্যাল মানে সদৃশ। এইটা যত বড় হবে এটাও তত বড় হবে, তাহলে এটাকে আমরা বলবো সদৃশ, ইংরেজিতে বলবো আইডেন্টিক্যাল। কেমন বিষয়টা বোঝো? হাইড্রোজেনের সকল গ্যাস অণু একই রকম হবে, আবার কার্বন ডাইঅক্সাইডের সকল গ্যাস অণু একরকম হবে। একটার সঙ্গে আরেকটা না মিলতে পারে, হাইড্রোজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড না মিলতে পারে, কিন্তু হাইড্রোজেন যদি হয় তাহলে সকল পৃথিবীর সকল হাইড্রোজেন অণু কী হবে, একই রকম। বুঝতে পারছো? এই জিনিসটাকে বলা হয় আইডেন্টিক্যাল। আমরা একটু বলি যে এই যে গ্যাস অণুগুলো একদমই গোলাকার নাকি কিউব আকৃতির, চার কোণা, কীরকম বলো তো, কী মনে হয়? গোলাকার। তাহলে এই যে গ্যাস অণুগুলো গোলাকার, আচ্ছা ভালো কথা। আমার এইটা আলোচনার বিষয়বস্তু না। অনেকগুলো অণু আছে, এই অণুগুলো দৌড়ঝাঁপ করছে, প্রতিনিয়ত ছোটাছুটি করছে, এদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এদের যে গতি, গতির কারণেই কিন্তু তাপমাত্রার সৃষ্টি হয়, গতির কারণেই তাপমাত্রার সৃষ্টি হয়। তাহলে এই যে তাপমাত্রা আমরা বাইরে দেখছি, এই তাপমাত্রা কে সৃষ্টি করলো? অণুগুলোর গতি। এই তোমাদের কি মনে হয় যে গতি আর তাপমাত্রার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তুমি যদি এখনই একটু দৌড় দিয়ে আসো, একবার দৌড়ে চলে আসো, দেখবা তোমার শরীরের টেম্পারেচার বেড়ে গেছে। আমাদের শরীরের যে টেম্পারেচার,
এইটা কেন এরকম লেভেলে দেখতে পাচ্ছি? আমার তাহলে এই যে দেখো রক্তের গতি আছে, হার্টের স্পন্দন আছে, তাই তো? তাহলে এই হার্ট, লাংস এগুলোর ফাংশন আছে বিধায় এরকম টেম্পারেচার আমি এখন দেখতে পাই। যদি কোনো কারণে দেখো যে কেউ মেডিকেল যখন পড়বা, ডাক্তার হবা, দেখবা যে কোনো রোগীর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন ভয় পাই। কেন ভয় পাই? কেন বলো? তাহলে তার হার্ট ফাংশন, তার ব্লাড সার্কুলেশন এগুলো কমে যাচ্ছে, বুঝতে পারছো তো? যখন এই গতি কমে যাবে তখনই তার টেম্পারেচারও কমে যাবে। এবং কেউ যখন মারা যাবে, কষ্টকর কথা, মারা গেলে দেখা যাবে যে স্বাভাবিক মানুষের শরীরের তাপমাত্রার চেয়ে তার শরীর অনেক ঠান্ডা, কারণ আর কোনো ফাংশন কাজ করছে না। তাহলে গতির সঙ্গে তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে। কেমন? ঠিক আছে। আবার তাপমাত্রা বাড়লে অবশ্যই গতিও বাড়বে। গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হতে দেখো, এটা কি তুমি শীতকালে ওই রকম কালবৈশাখী ঝড় হয় না। কারণ কি? এই সময়ে যে সূর্যের আলো এখান থেকে যে শক্তিটা পাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গ্যাস অণুগুলো এই তাপমাত্রা পেয়ে ওরা কিন্তু উপরের দিকে উঠে যায়, তাদের গতিশক্তি বেড়ে যায়। দেন এই জায়গা ফাঁকা হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, সমুদ্র অঞ্চল থেকে বায়ু ঝাঁপ দিয়ে এদিকে দৌড়ে আসে, তখনই সৃষ্টি হয় ঝড়। তাহলে আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ, এটা আলাদা। ওইটা হচ্ছে দেখো ট্রপিক অফ ক্যান্সার রিজনে যখন থাকবে, মানে কর্কট ক্রান্তি অঞ্চলে, তখন তো আলাদা একটা প্রভাব থাকবে। হ্যাঁ, ওই জায়গাতে ঘূর্ণনের একটা পসিবিলিটি থাকে। হ্যাঁ, এইখানে ধরো আলাদাভাবে সূর্যের আলো অ্যাঙ্গেলটা তো ওইভাবে ঠিক হয়ে আছে। আমরা এখানে আসি, একটা সমীকরণ দাঁড়াবে E সমান 3/2 RT, যেখানে এটা মোলার গ্যাস ধ্রুবক, এটা পরম তাপমাত্রা, আর এটা হবে গ্যাসের গতিশক্তি। দ্যাট মিন্স পরম তাপমাত্রার সাথে এই শক্তির একটি সম্পর্ক স্থাপন করব। আমরা এবার এখানে যেটি জানতে চাই যে এই যে দেখো অণুগুলোর সংখ্যার ভিত্তিতে তাহলে পরে তার একটা আয়তন নির্ধারিত হবে। অণুগুলোর সংখ্যার ভিত্তিতে এই যে পাত্রের গায়ের বিভিন্ন দিকে বল প্রয়োগের পরিমাণ কম বেশি হবে। দেন চাপের পরিমাণ নির্ভর করবে, এই চাপের পরিমাণ নির্ভর করবে এই যে প্রত্যেকটা অণু যে গিয়ে ধাক্কা দিচ্ছে এই বলের উপরে, এই অণুর সংখ্যার উপরে, বুঝতে পারছো কি না? তারপরে এদের বেগের উপরে, এই বেগটারে তুমি চাইলে পারে ভি দিয়ে লিখতে পারো। তাহলে গ্যাস অণুগুলোর বেগ, গ্যাস অণুগুলোর সংখ্যা, এই রাশিগুলো হলো ক্ষুদ্র জিনিস, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যোগ হয়ে আলটিমেটলি আমরা দেখতে পাবো তাপমাত্রা, চাপ, আয়তন। বুঝতে পারছো? তাহলে এই ছোট ছোট যে রাশিগুলো যেগুলোকে আমরা স্টাডি করি না, এগুলো হচ্ছে আরও একটু সূক্ষ্মভাবে স্টাডি করলে এগুলোকে তখন আমার নাম দিব সূক্ষ্ম চলরাশি। আর এগুলোর নাম কি? এগুলো হলো সূক্ষ্ম চলরাশি, মাইক্রোস্কোপিক, খুবই ছোট, মানে ওইগুলোর ব্যাপারে আমরা চিন্তা করি না। আমরা তাহলে এগুলোকে লিখব এই যে গ্যাসের অণুর সংখ্যা, তারপরে বেগ, এগুলোকে বলবো মাইক্রোস্কোপিক প্রপার্টিজ বা সূক্ষ্ম চলরাশি। সূক্ষ্ম চলরাশি। ওকে, এই অধ্যায়ের মূল কনসেপ্টটি হলো মাইক্রোস্কোপিক প্রপার্টিজের সঙ্গে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ, অর্থাৎ সূক্ষ্ম চলরাশির সাথে স্থূল চলরাশির সম্পর্ক স্থাপন। বুঝতে পারছো? এটা হচ্ছে এই অধ্যায়ের এই যে প্রথম যে অংশ, আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এই অধ্যায়ের প্রথম অংশের মূল কাজ হলো এটা। তা আমরা সেগুলো শিখব। আসো, এই জিনিসগুলো জানার আগে তাহলে প্রথমেই আমরা গ্যাসের যে সূত্রাবলীগুলো রয়েছে সেগুলো একটু দেখি। বয়েলের সূত্র, কেমিস্ট্রিতে তোমরা অনেকে পড়েছো, বয়েলস ল, লিখে নাও। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের, তাহলে স্থির তাপমাত্রা বলতে তাপমাত্রা টি ফিক্সড থাকবে, নির্দিষ্ট ভর এম ফিক্সড থাকবে। এই দুটো যদি ফিক্সড থাকে, টি অ্যান্ড এম ফিক্সড, তাহলে গ্যাসের চাপকে তুমি যদি বলো পি আর আয়তনকে যদি বলো ভি, তাহলে চাপ আর আয়তনের মধ্যেকার সম্পর্ক পি প্রপোর্শনাল টু
1/v। কখন সম্ভব এটা? যদি টি অ্যান্ড এম স্থির হয়, ধ্রুবক বলবা না, এ দুটোর মান নির্দিষ্ট, তখন এই যে পি ভ্যারেজ 1/v, এইখান থেকে তুমি তাহলে লিখতে পারো পি সমান কে ইন্টু 1/v, এই তো। দেন পি ভি সমান সমান কে, এই হচ্ছে সরল একটা সমীকরণ। আমরা এই যে সূত্রটি দেয়া হয়েছে, এটা ওই সময়ে হয়তো উনি অনেক চিন্তা ভাবনা করে ল্যাবরেটরিতে কাজ করে দিয়েছেন। আমরা মনে হয় খুব অল্পতে জিনিসটি বুঝতে পারবো। দেখো সাইডে একটা যদি চিত্র দিই, এটি ধরো গ্যাসের পাত্র। এই গ্যাসের পাত্রে এই বরাবর একটি পিস্টন আছে, পিস্টনটি আঁকো। যদিও গ্যাস জিনিসটা আমরা চাইলেই আঁকতে পারবো না, তারপরে এরকম ডট ডট দিয়ে বোঝাতে চাই যে এর ভিতরে গ্যাস আছে, তাই তো? আচ্ছা, এইখানে খেয়াল করো যে এই আয়তনের পরিমাণকে আমি লিখলাম V1, আর এই সময়ে গ্যাস অণুগুলো চতুর্দিকে পাত্রের দেয়ালে চাপ প্রয়োগ করছে, ধাক্কা দিচ্ছে তো ছোটাছুটি করে গিয়ে। এই বলকে তুমি যদি ক্ষেত্রফল দিয়ে ভাগ দাও, ধরো যে বল প্রয়োগ হচ্ছে সে বল F আর ক্ষেত্রফলের পরিমাণ A, তাহলে মোট চাপের পরিমাণ কত হবে? P। আমি ধরছি যে এই সময়ে যে চাপের পরিমাণ, সেই পরিমাণটাকে আমরা লিখলাম P1। এবার এই পিস্টনকে যদি একটু চাপ দিয়ে নামিয়ে দেই, অর্থাৎ এই লেভেলে নিয়ে আসি, তাহলে পিস্টন যখন এই লেভেলে আসবে তখন গ্যাস অণুগুলো কিন্তু এই জায়গাগুলোতে আর থাকবে না, থাকবে? তাহলে গ্যাস অণুগুলো এইখান থেকে আমরা বের করে নিই। খেয়াল করো, তাহলে এই জায়গাতে যে গ্যাস অণুগুলো ছিল, ওই গ্যাস অণুগুলো দেখো চাপ খেয়ে ভিতরের দিকে এইখানে এসে জমা হলো। বলো ছোট জায়গার মধ্যে এই গ্যাস অণুর সংখ্যা ওই আগের মতোই আছে, তাহলে জায়গা ছোট, এই তাদের ধাক্কা বলের পরিমাণটা বেশি, তাহলে ছোট জায়গার মধ্যে বেশি। বাট আলটিমেটলি আমরা যদি বলি যে চাপ পি ইজ ইকুয়াল টু এফ ভাগ এ, তা আগের তুলনায় তো জায়গাটুকু ছোট হয়েছে, তার মানে ক্ষেত্রফল ছোট। ক্ষেত্রফল যদি ছোট হয়ে যায়, সেই ছোট ক্ষেত্রফলকে যদি এ1 নামে ডাকি, আর তখন চাপের পরিমাণ চেঞ্জ হয়ে গেল, বা আমি এটাকে এ1 না ডেকে এ প্রাইম দিলাম, তখন এটা হয়ে গেল পি প্রাইম। বলো ক্ষেত্রফল ছোট হয়ে গেলে চাপের মান কি হয়ে যাবে? বেড়ে যাবে। তাহলে এই অবস্থায় চাপের মানটাকে আমি নতুন করে লিখলাম P2, আর এখানে যে ছোট আয়তন তার নাম দিলাম V2। আন্ডারস্ট্যান্ড? তাহলে চাপ, এই আয়তন কমালে স্বাভাবিকভাবে চাপ কি হয়ে যাবে? বেড়ে যাবে। আয়তন কমালে চাপ বেড়ে যাবে। এটাই হলো তাদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণ, যে সবসময়ের জন্যই আয়তন যদি বৃদ্ধি করো চাপ কমবে, আয়তন যদি কমাও চাপ বাড়বে। এ নিয়ে আর খুব বেশি গল্প বলার মনে হয় দরকার নাই। তবে এইখান থেকে আরও অ্যানালিটিক্যাল কিছু জিনিস আমরা জানতে পারি। যেমন এখানে লেখা আছে টি অ্যান্ড এম ফিক্সড, এটা যদি কখনো ফিক্সড না রাখো তাহলে পরে এই সম্পর্ক কাজ করবে না। তাহলে আমাদের একটি অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে, বা আমরা তৈরি করতে পারি। লিখো, সেটা হচ্ছে বেলুন ফুলিয়েছো কখনো? আমরা সবাই ফুলিয়েছি। তো বেলুন যখন ফোলাও তখন দেখবা আয়তন বড় হচ্ছে, চাপও বাড়ছে। তা আয়তন বড় হলে পারে তো চাপ কমে যাওয়ার কথা, আয়তন বৃদ্ধি পেলে চাপ কমে যায়। তাহলে বেলুন ফোলানোর ক্ষেত্রে আয়তনও বাড়ে, চাপও বাড়ে, কেন? তাহলে কি এটা বয়েলের সূত্র মানে না? কি বললা? কি হচ্ছে? তাহলে বেলুন যখন আমরা ফোলাই তখন তো অনবরত আমি গ্যাস দিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, বুঝছো? তাহলে এই গ্যাসের পরিমাণ যখন বাড়াতে থাকবো তখন তো আর ভর ফিক্স থাকলো না। কোন সময় তাহলে এই সম্পর্ক কাজ করবে?
ভরের পরিমাণ একই রেখে যদি আয়তন বাড়াতাম তাহলে চাপ কমতো, কিন্তু ভর বাড়িয়ে এই সম্পর্ক আর কাজ করবে না। তাহলে আমরা প্রশ্ন যদি এরকম লিখি যে বেলুন ফোলানোর ক্ষেত্রে, লেখো বেলুন ফোলানোর ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবার সাথে চাপও বৃদ্ধি পায়। এটি বয়েলের সূত্রের লঙ্ঘন কিনা ব্যাখ্যা করো। তাহলে প্রথমেই বলো, অনেক ব্যাখ্যা করার আগেই উত্তর যখন শুরু করবে তখন কি বলবে? বয়েলের সূত্রের লঙ্ঘন। কি বলবা? না, এটা বয়েলের সূত্রের লঙ্ঘন নয়, কারণ বয়েলের সূত্রে বলা ছিল যে তাপমাত্রা এবং ভর স্থির থাকলে আয়তন বৃদ্ধি পাওয়ার সঙ্গে চাপ কমবে, কিন্তু এখানে যেহেতু ভর স্থির না থেকে ভর অনবরত দিতে থাকে ফোলানোর সময়ে, তাই এ চাপও আয়তনের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। কেমন? এটুকু কি বুঝেছ? এটুকু অন্ততপক্ষে গুছিয়ে তাহলে একটু লিখে নিও, জায়গা রাখো। হ্যাঁ, অনুধাবনের এই অ্যান্সারটুকু মাত্র 3 লাইনে লিখবা, 2 মার্ক পাবা যদি প্রশ্নটা আসে, উত্তর যদি দাও। আমার এবার তাহলে এখান থেকে আরেকটু অ্যানালিটিক্যাল জিনিস পড়ার সময় এসছে, সেটা একটু পড়ি। দেখো, আমি শিখলাম পি ভি ইজ ইকুয়াল টু কে। আচ্ছা, পি ইন্টু ভি সমান সমান যদি কে হয়, খেয়াল করো যে আগের চিত্রেই যদি একটু দেখি, এই যে এখানে যখন এই জায়গাতে আয়তন বড় ছিল তখন চাপ ছিল কম, আর এখানে যখন আয়তন ছোট তখন চাপ হয়ে গেল বেশি। দুটো জিনিসের গুণফল সবসময় ধ্রুবক। এর মানে হলো আয়তন যদি কোনোভাবে বড় হয় তাহলে তার কারেসপন্ডিং চাপ কমে গিয়ে দুটোর গুণফল সমান হবে। তাহলে আয়তন বেশি হয়ে গেলে চাপ কি হয়ে যাবে? কমে যাবে। বুঝতে পারছো? এখন আমি যদি এটা 5 বার 10 বার এরকম করি, যে 5 বার আয়তন বাড়াচ্ছি, তাহলে আয়তন যতবার বাড়াবো সে অনুযায়ী চাপের মান তত কমে যাবে। দেন বারবার তাদের গুণফলটা কি থাকবে? ঠিক থাকবে। বুঝতে পারছো? এবং সেই গুণফলটুকুর নামই হলো এই ধ্রুবক। আমরা তাহলে সেই জায়গাটা একটু লিখি, যে এই জায়গা থেকে তাহলে আমরা লিখতে পারি যে যদি চাপ P1 হয় সে সময় আয়তন V1 হয়, চাপ P2 হয় সে সময় আয়তন V2 হয়, চাপ P3 হয় সে সময় আয়তন V3 হয়, তাহলে বারবারই কি পাবো? কনস্ট্যান্ট একটি মান পাবো। এবং এটা লেখচিত্র কীরকম হবে? লেখচিত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে লেখচিত্র দিয়ে অনেক প্রশ্ন, এমসিকিউ আবার সিকিউতে সৃজনশীল তৈরি করা যেতে পারে এই 3টা সূত্রের লেখচিত্র থেকে। একটি লেখচিত্র দিই। এই লেখচিত্রের এইদিকে এক্স অ্যাক্সিসের দিকে দিব আমরা আয়তন। সবসময়ের জন্যই স্বাধীন রাশি কোথায় থাকবে? এক্স অ্যাক্সিসে। যদিও এখানে স্বাধীন দুটোই হতে পারবে, তারপরে আমরা আয়তন কম বেশি করলে ইজিলি কি কম বেশি হবে? চাপ। তাহলে আয়তনকে আমরা স্বাধীন রাশি হিসেবে দিলাম, এইদিকে আয়তন, আর এইখানে চাপকে অধীন রাশি হিসেবে দিলাম। চাপের একক প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা এদিকে দিলাম। এই যে বয়েলের সূত্র যেটা দেখছি আমরা, বয়েলস ল, এটার লেখচিত্রটি কেমন হবে? এটার লেখচিত্র হবে এই গ্র্যাজুয়ালি ডিক্রিজিং একটি এই স্লোপ হবে। ঠিক আছে, এটা গ্র্যাজুয়ালি ডিক্রিজিং, এটাকে আমরা অধিবৃত্তাকার দেখতে পাচ্ছি। তাহলে প্রথমত লিখে রাখবা যে এটার লেখ হবে অধিবৃত্তাকার। একটা তথ্য রাখবা। এটার মানেটা কি? মানেটা খুব সহজ, একটু তাকালে বুঝতে পারবে।
ধরো এই যে এইখান থেকে যদি আমার শুরু হয় দিস ইজ পয়েন্ট এ, আর এই জায়গাতে আমি শেষ বিবেচনা করছি দিস ইজ পয়েন্ট বি, এর মধ্যে লেখচিত্র এঁকেছি। লেখচিত্র না আঁকলে পারি তো এক্স হয়, দুই দিকে তুমি কোঅর্ডিনেট নিবা, তাহলে এক্সের মান আর ওয়াইয়ের মান অনুযায়ী একটা কোঅর্ডিনেট সিস্টেম থেকে তো লেখচিত্র আঁকো। এই বরাবর দেখো যখন আয়তন এখানে ছিল V1, তখন চাপের পরিমাণটা এ লেভেলে ছিল, সেই চাপটাকে আমি লিখলাম ধরো P1। একটু গ্যাঞ্জাম হয়েছে, কিন্তু তুমি আঁকার সময় ঠিক মতো আঁকবা। আচ্ছা, দেখো এই চাপটাকে লিখলাম P1, ওকে, এদিকে দিয়েছি চাপ। তারপরে ভালো করে খেয়াল করো, যদি আমি এইখানে একটি পয়েন্ট বিবেচনা করি, তাহলে এই দিক দিয়ে লেখচিত্রটি কিন্তু পরে যাবে, আগে বিন্দুগুলো পড়বে। তা আমার আয়তন যদি এ লেভেলে V2 হয়, দ্যাট মিনস আয়তন V1 থেকে ডান দিকে কিন্তু বাড়ছে, কত করলাম V2। তাহলে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, চাপের সাথে আয়তন বেড়ে গেলে কি হয়ে যাবে, চাপ কমে যাবে। ওয়াই অ্যাক্সিসের দিকে দেখো, যত উপরে তত চাপ বেশি, তাহলে যত নিচে তত চাপ কম। দ্যাট মিনস চাপের মানটা এ লেভেলে, এটাকে আমি নাম দিলাম P2। গল্প হচ্ছে এই যে এখানে তুমি যতটুকু ক্ষেত্রফল পাবে, এই চাপ এবং আয়তনের গুণফল, যতটুকু ক্ষেত্রফল পাবে এইখানেও ঠিক ততটুকু ক্ষেত্রফল পাবে। দেখো আগের চেয়ে দৈর্ঘ্য কমে গেছে, তাহলে কি বেড়ে গেছে, প্রস্থ বেড়ে গেছে। দ্যাট মিনস বারবার এই ক্ষেত্রফলটুকু কি পাবা, সমান পাবা, মনে থাকবে। আচ্ছা, আবার তুমি যদি আয়তন বাড়িয়ে এই লেভেলে নিয়ে যাও, তাহলে আয়তন যখন এখানে যদি V3 নামে ডাক দাও, তাহলে পরে এই লেভেলের আয়তন, তখন এই বরাবর হচ্ছে চাপের মান পাবা, তাহলে এটার নাম দিলাম P3। দেন এই বারবার P1 V1, P2 V2 আর P3 V3, এই পরিমাণ দুটো যদি গুণ করো বারবার কি পাবা, সমান পাবা। এটুকু খুব জটিল ছিল, এটা জটিল ছিল না। এরকম তাহলে একটি লেখচিত্র পাবা। আর একটা তথ্য শুধু দিয়ে রাখি, যে P আর V এ দুটোকে গুণ করলে, আমি অনেক আগে একবার বলছিলাম, তারপর আরেকবার বলি, যে এটা পাবা ওয়ার্ক ডান, মানে কৃত কাজ, বা তুমি বলতে পারো শক্তি, কৃত কাজ বা শক্তি। পিভি গুণ করলে কি পাবো, কাজ বা শক্তি। তোমাদের তাহলে একটু বলে দেই, কারো কারো কনসেপ্টটা তাহলে ক্লিয়ার থাকলে ভবিষ্যতে আরেকটু ভালো কিছু করবা। এই জায়গাতে দেখো এই লেভেল থেকে আয়তন এই লেভেলে এসছে, তাহলে এখানে একটা দৈর্ঘ্যের সংকোচন হয়েছে, সেই দৈর্ঘ্য সংকোচনকে ধরো x দ্বারা লিখলে, আমার কিন্তু একটা বলের মাধ্যমেই এই সংকোচন হয়েছে। তা আয়তনের পরিবর্তন আর চাপের গুণফল পিভি সমান, আমি বলতে চাইলাম কৃত কাজ W। এইটা কিভাবে, জাস্ট এখানে একটু দেখে নেই। এই একটু ছোট্ট জায়গার মধ্যে আমরা দেখে ফেলতে পারবো। এটা পিভি বা পি, এটাকে আমি লিখলাম ডেল্টা ভি লিখলাম। হ্যাঁ, পি সমান সমান হলো বল ভাগ ক্ষেত্রফল, আর আয়তনটা আগে এ লেভেলে ছিল, এখন এ লেভেলে, তাহলে আয়তনের একটা পরিবর্তন হয়েছে। সে আয়তনের পরিবর্তনটা কীরকমভাবে হয়েছে দেখো, এই দিকের যে চওড়া, এটা কি একই নাই, ক্ষেত্রফল একই আছে, তাহলে কি সংকোচন হয়েছে, দৈর্ঘ্যটা সংকোচন হয়েছে। তাহলে ওই ক্ষেত্রফল ধরো একই আছে, আর দৈর্ঘ্য যতটুকু সংকোচন হয়েছে সে পরিমাণকে কি লিখলাম, x। তাহলে ক্ষেত্রফল কেটে গেল, কি থাকলো এবার, f ইন্টু x। একটাকে যদি বলো বল, তাহলে আরেকটা ধরো সরণ, দৈর্ঘ্য সংকোচন বা দৈর্ঘ্য প্রসারণ, তাহলে বল আর সরণের গুণফল কি হয়, কাজ। দ্যাট মিন্স এটুকু কাজ। তাহলে এই পি আর ভি যখন গুণ হবে, তখন মনে রাখবা যে এটা হয় আয়তন সংকোচনজনিত কাজ হয়েছে, অথবা আয়তন প্রসারণজনিত কাজ হয়েছে। হ্যাঁ, আয়তন বাড়াতেও পারো তুমি, আয়তন সংকোচনও করতে পারো। ওকে, এদিকে মনোযোগ দাও। তাহলে এই একটি তথ্য তুমি জেনে রাখলা যে পিভি গুণ করলে কি হবে, কৃত কাজ। আমাদের আরও কয়েকটি লেখচিত্র একটু দেখব। তাহলে বয়েলস ল থেকে আরও কিছু গ্রাফ দেখব।
এইখানে একটা বিষয় চিন্তা করো, যদি আমি বলি যে এইরকম একটি গ্রাফ, আগে এটা অনেক পরে আঁকে যদিও, কিন্তু আমরা প্রথমে যদি বলি যে এদিকে পিভি দিলাম আর এদিকে ভি দিলাম, এটার লেখচিত্র কেমন হবে বলো? ওয়াই অক্ষের নাকি এক্স অক্ষের সমান্তরাল? পারবে এটা? হ্যাঁ, দেখো পিভি এর মান ধ্রুব, পিভি এর গুণফলটা কি থাকবে? ফিক্সড। তো আয়তনের মান আমি যতই বাড়াই, বারবার পিভি এর গুণফলটা শুরুতে যে ভ্যালু পাবা ওই ভ্যালুই থাকবে। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে কিনা এবার বলো সিফাত? ঠিক আছে? বাসায় গিয়ে দেখতে হবে, এই সিম্পল জিনিসে মাথা কাজ না করলে হবে? তাহলে আয়তন আমি যতই বাড়াই ডান দিকে, কিন্তু দেখো পিভি এর গুণফল যদি এই মান প্রথমে ধারণ করে, তাহলে বারবার পি আর ভি এর গুণফল কি থাকবে? একই। আয়তন বাড়াইলে কোনো প্রভাব তার উপর পড়বে না। আবার তুমি মনে করছো যে এটা শুধু ভি এর সঙ্গে দিলেই হবে, না। তুমি যদি মনে করো যে এদিকে আমি পি দিলাম, তো চাপের মান বাড়তে কমতে পারে, কিন্তু চাপ আর আয়তনের গুণফলের মান কখনোই বাড়বে না, কমবে না, ওই একই মান থাকবে। নাকি বলো? এটা কার কার মাথায় ঢুকছে না? কয়জনের মাথায় ঢুকেছে বলো, তাহলে পরে বাকিদের জন্য রিভিউ দেব। কয়েকজনের মাথায় ঢুকেছে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, পি আর ভি এর গুণফল তো কনস্ট্যান্ট, তাই না? তো এই কনস্ট্যান্ট মান যদি এরকম হয় যে 20 জুল, তাহলে তোমার বা আয়তন আর চাপের যে এককটি সেটা আমরা লিখি, একটা হলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা চাপের একক, আর তার সঙ্গে আয়তনের একক কি গো? মিটার কিউব। তাহলে -2 আর +3 কত হবে? +1। দেন হলো নিউটন মিটার, নিউটন মিটারে কি হয়? নিউটন মিটারে জুল, নিউটন মিটারে জুল। তা আমরা যাই হোক নিউটন মিটারই বলো আর জুলই বলো দিলাম। তা এই গুণফল যদি 20 হয়ে থাকে, তোমার চাপের মান যখন বাড়াবে, চাপের মান বাড়ালে সে অনুযায়ী আয়তনের মান কমে যাবে। দেন চাপ আর আয়তনের গুণফল বারবার ঠিক থাকবে। আন্ডারস্ট্যান্ড? তুমি এবার যেটা বলছিলে সেই অনুযায়ী যদি আমি চিন্তা করি যে এইরকম, শুধুমাত্র আমি এইদিকে এবার অ্যাক্সিসটা চেঞ্জ করে দিলাম, এইদিকে দিলাম ধরো আয়তন, আর এইদিকে দিলাম পি আর ভি এর গুণফল। তাহলে আয়তন আমার যতই বাড়ুক, পি ভি এর গুণফল কি থাকবে? ফিক্সড। যে মানটা প্রথমে দখল করবে সেই মানে থাকবে। আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে এই মান একই রকমভাবে যাবে। তাহলে এবারে এইভাবে লেখচিত্র হবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে একজন টিচার সময়ের প্রেক্ষাপটে বা ওনার মাথায় চিন্তা হলো যে আমি তো জ্ঞানটা যাচাই করতে চাই প্রপারলি আছে কি না, উনি অ্যাক্সিসটা চেঞ্জ করে দিলেন, তোমার মাথা ঘোরা যাবে না, অ্যাক্সিস ঘুরবে, তোমার মাথা ঠিক থাকবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ। যদি কেউ মনে করো যে আমি এটা নিতে পারছি না, তাহলে তুমি আরেকটু পড়াশোনা করবে, আমার কাছ থেকে পালিয়ে যেও না। কারণ তুমি নিতে না পারলে মনে রাখবা যে এইটার সঙ্গে আবার তো তোমার দেখা হবে অ্যানালিটিক্যাল কোশ্চেনগুলোর সঙ্গে। নাকি বলো? পালিয়ে যাওয়া কোনো সমাধান না, যেভাবেই হোক নিতে পারা সমাধান। আমরা এইখান থেকে এই তত্ত্বের ভিত্তিতে একটা গাণিতিক উদাহরণ পড়ি। দেখো তো, কয়টা আছে? আচ্ছা, এটা একটু দেখি। হ্যাঁ, স্থির তাপমাত্রা থাকলেও এটা কিসের ল? বয়েলের। মনে থাকবে তাপমাত্রা কি থাকতে হবে? স্থির। আচ্ছা, তাহলে আরও একটা কথা তাহলে বলে দিই, তাপমাত্রা যেহেতু স্থির থাকে তখন এই পি ভি সমান সমান তো আমরা পাবো কে? কার সূত্র অনুযায়ী? বয়েলের। এটা টেম্পারেচার স্থির, টেম্পারেচার ফিক্সড, এজন্য এই সমীকরণকে তোমার বইতে বলা নাই বা ইয়ে নাই, বাট হায়ার লেভেলে আমরা চাইলে এটাকে এইভাবে একটু স্টাডি করতে পারি যে তাপমাত্রা স্থির মানে উষ্ণতা স্থির। তাপমাত্রার আরেকটা বাংলা তাহলে কি? উষ্ণতা। তুমি যদি আজকে ইন্ডিয়ান বইগুলো খুলো তাহলে তারা কিন্তু লিখবে উষ্ণতা, বুঝছো? তারা তাপমাত্রা লিখবে না, কি লিখে?
উষ্ণতা কলকাতার বইতে। তাহলে তাপমাত্রা আর উষ্ণতা একই কথা। উষ্ণতা যদি একই থাকে তাহলে তার নাম হলো সমষ্ণ, সমান উষ্ণতা, তাহলে তার নাম কি? সমষ্ণ। এজন্য এই সমীকরণকে আমরা আরও একটি বিশেষ নামে ডাকতে পারি, সমষ্ণ সমীকরণ। কি লিখবো এটা? সমষ্ণ সমীকরণ লিখে দাও। আর সেজন্য এই যে ঢালটা দেখলে না, এই যে লেখচিত্রটা দেখলা অধিবৃত্তাকার, এটাকে বলবা সমষ্ণ রেখার ঢাল, বা এই রেখাটা হলো সমষ্ণ রেখা। আসো আমরা গাণিতিক প্রবলেমটা সলভ করি। অনেক পড়ছো। আসর আজানও দিয়ে দিল। আসর পরে কি হবে বলো? কি হয় বলো? মাগরিব। মাগরিব খুব ভয়ানক জিনিস জানো তোমরা? হ্যাঁ, মানে আলো শেষ হয়ে অন্ধকার নামছে, জীবন সায়ান্ন, বুঝো তো? জীবনেও এক সময় কি নামবে? মাগরিব নামবে না? এজন্য মাগরিবের আজান সবচেয়ে ভয়ানক। স্থির তাপমাত্রায় 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 4 × 10⁻⁴ মিটার কিউব। তারপরে প্রশ্নের জায়গাতে দেখো 8 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে গ্যাসের আয়তন কত, বা কত চাপে গ্যাসটির আয়তন 2 × 10⁻³ মিটার কিউব হবে। আসলে এখানে দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো স্থির তাপমাত্রায় এই রকম চাপে একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন দেওয়া আছে এটা। তাহলে চাপ বাড়িয়ে যদি 8 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার করো, তাহলে গ্যাসের আয়তন কত হবে? প্রথমে চাপটা দেখো তো কত ছিল। প্রথমে চাপ কত ছিল? 2 × 10⁵, তাকাও, 2 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। পরের চাপ বলেছে 8 × 10⁵। এটা চেয়ে এটা কয় গুণ হয়েছে? 4 গুণ। ওইটা 2 ছিল, আর এটা কত? নাকি এটার দিকেও তাকাবা, ওইটা একই পাওয়ারে আছে। তাহলে এটা 2 আর এটা 4 হয়েছে 4 গুণ, সরি 8 হয়েছে কয় গুণ? 4 গুণ। তাহলে আয়তন, চাপ যদি 4 গুণ হয়ে যায়, আয়তন কত হবে? 4/1 হবে। এটা তাহলে 4 × 10⁻⁴ মিটার কিউব আছে, হবে কত? 1 × 10⁻⁴। আমরা তাহলে একটু করে দেখি। আমরা জানি, লিখবা, প্রথমে লিখবা যে আমরা জানি P1 V1 = P2 V2। হ্যাঁ, যেহেতু দুটোর মানই ধ্রুবক দিবে তাহলে দুটো সমান। আমি যদি দ্বিতীয় ক্ষেত্রে গ্যাসের আয়তনকে V2 নামে ডাকি, সে V2 নির্ণয় করতে চাই, তাহলে হবে P1 V1 ভাগ P2 = V2। বুঝতে পারছো? তারপরের গল্প হচ্ছে V2 = P1 V1 ডিভাইডেড বাই P2। মানগুলো বসায় দাও। আমার সুবিধার জন্য আমি এদিকে লিখলাম। P1 এর মান কত ছিল? চাপ 2 × 10⁵। V1 এর মান কত ছিল? 4 × 10⁻⁴। আর P2 এর মান কত দিয়েছে? 8 × 10⁵। তাহলে কাটাকাটি করো, 10⁵ 10⁵ কেটে যায়, 4 × 2 = 8, আর নিচে হলো 8, কেটে গেল, কত থাকলো? 1 × 10⁻⁴ মিটার কিউব। এই আয়তন পাওয়া গেল। দিস ইজ আনসার। জটিল? এটাতে কোনো জটিলতা নাই। হ্যাঁ, ভুল করলে শুধুমাত্র অ্যান্সার ভুল হতে বাধ্য, তাছাড়া কোনোদিন ভুল হবে না। আচ্ছা, তুমি ক্যালকুলেশনে ভুল করবা না।
কত চাপে গ্যাসটির আয়তন 2 × 10⁻³ মিটার কিউব হবে। তাহলে এখানে কিন্তু এবার চাপ বের করতে বলেছে নাকি বলো, আর আয়তনটা দেয়া রয়েছে। তাহলে এই সূত্রেই তুমি দ্বিতীয় ক্ষেত্রে যদি এরকম করো যে চাপ বের করবা, দ্যাট মিনস P2 বের করলে হবে P1 V1 ভাগ হবে V2, তাই না? P2 বের করবো তখন V2 দিয়ে ভাগ হবে, তাই তো? বেশ সিম্পল করে ফেলবা। এইটা যদি শিখে থাকো তাহলে তারপরে আমরা অল্প সময় আছে ওই অংশে হয়তো যাইতে পারবো না, যেমন চার্লসের সূত্র, এই চার্লসের সূত্র আর চাপীয় সূত্র পড়ব। প্রথমে একটু এই অংশটা পড়ে নিই, আমরা আজকের এই থিওরিটুকু শেষ করে যাব। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এর আয়তনের 1/273 অংশ হারে হ্রাস বা বৃদ্ধি পায়। এটি আমরা এইভাবে চিন্তা করি। আরেকবার দেখো, প্রথমেই বলো যে চাপ কি থাকবে? স্থির। ভর থাকবে নির্দিষ্ট। তাহলে আগের বারে তো তাপমাত্রা স্থির ছিল, এবার কি থাকবে? চাপ আর ভর, এই দুটো ফিক্সড। কার সঙ্গে কার? তাহলে হিসাব এই আয়তনের সঙ্গে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার সাথে আয়তন। আমরা এই স্টেটমেন্টটা আরেকবার পড়ব, তার আগে একটু লিখি। তার আগে একটু দেখো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গ্যাসের একটি আয়তন আছে, তার নাম দিলাম V0 অথবা V0। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বানাও ওই গ্যাসকে, তাহলে 0 থেকে তাপমাত্রা বাড়ায় কত করলে? 1। তাকাবে, যখনই তাপমাত্রা বাড়িয়ে 1 করলে তখন আয়তন একটু বেড়ে যাবে, সেটা হচ্ছে V0 এর সঙ্গে একটা পরিমাণ যোগ হবে, সেটা হলো V0 এর 1/273। বলেছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর আয়তনের 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা যখন বাড়াবে তখন এই 0 ডিগ্রিতে আয়তন ছিল V0, তাহলে কতটুকু বাড়বে 1 ডিগ্রির জন্য? ওই আয়তনের 1/273 অংশ। বুঝতে পারছো? আমি যদি এবার 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে যাই, তখন 0 ডিগ্রির ওই আয়তন তো থাকবে, আর তাপমাত্রা বাড়বে ওই 0 ডিগ্রির যে আয়তন, সে আয়তনের এই 1/273, তাহলে কয় গুণ হবে? 2 গুণ বাড়বে। বুঝতে পারছো? এটা 1/273 অংশ, আর এটা তাহলে 1/273 কয় অংশ? 2 অংশ। বুঝছো তো? দ্বিগুণ হয়ে গেল এটা, নাকি মনে হচ্ছে তোমার? 3 ডিগ্রি যদি করো তাহলে বলো 3 ডিগ্রির জন্য কত লিখবো? 0 ডিগ্রির আয়তন থাকবেই, তার সঙ্গে যোগ হবে 0 ডিগ্রির আয়তনের কত অংশ? 3/273। বলো একটা জিনিসকে, এই V0কে ধরো আমরা 273 ভাগ করে এটা নিয়েছি 1 ভাগ, এটা 273 ভাগ করে নিয়েছি এটা 2 ভাগ, তাহলে বেশি কিনা? তার দ্বিগুণ। 2 ডিগ্রি বাড়ানোর জন্য এইটার এই অংশটুকু দ্বিগুণ বাড়বে। কত অংশটুকুর? V0 এর 273। তাহলে আদি আয়তনের কত ভাগ? এটা 273 ভাগ। এই 273-এর দেখো এটা 1 গুণ, এটা কয় গুণ? 2 গুণ, এটা কয় গুণ? 3 গুণ। এভাবে তাপমাত্রা যত বাড়াবা এই অংশ করে বাড়তে থাকবে। এবার আমি যদি তাপমাত্রা বাড়িয়ে একটা অজানা তাপমাত্রায় নিয়ে গেলাম, V(θ) লিখলাম, তারে এভাবে লিখি। যদি এটা θ ডিগ্রি সেলসিয়াস লিখি, তাহলে সেই θ ডিগ্রি সেলসিয়াসে হবে V0 প্লাস এই V0 এর 273 ভাগের θ অংশ। জটিল মনে হচ্ছে? তাহলে এটা V0কে 273 দিয়ে ভাগ করলে যে অংশটুকু পাবা তার কত গুণ? θ গুণ। এটা 30 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে ওই অংশে 30 গুণ হবে। এটা যদি মাইনাস হয় তাহলে ওটা মাইনাস হবে। হ্যাঁ, আমরা এবার এখানে একটা জেনারেলাইজ ফর্ম করব। আমি ধরে নাও এই 1 ডিগ্রি সেলসিয়াসের এই আয়তনটাকে আমি নাম দিতে পারি V1। 2 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে যে আয়তনটা পেলাম সেটা তো আর একটু বেশি,
তার তাহলে ভিন্ন একটা নাম দিতে পারে V2। এইভাবে করে θ°C যে আয়তন, সেই আয়তনটাকে নতুন করে আমি নাম দিলাম। শুরুতে 0 ডিগ্রিতে V0 ধরেছিলাম, এটাকে ধরলাম V। কোনো অসুবিধা? সে V এর পরিমাণটা হবে 0 ডিগ্রির এই আয়তন যোগ এই 0 ডিগ্রির আয়তনকে 273 ভাগ করব, আর গুণ দিব কত দিয়ে? θ দিয়ে। বুঝতে পারছো? এইখান থেকে তুমি চাইলে কমন নিতে পারো V0 কমন নিলে হবে 1 প্লাস θ ভাগ 273। আন্ডারস্ট্যান্ড? 1 প্লাস θ ভাগ 273 যদি হয়, তারপরে কি হবে? তারপরে একটু খেয়াল করো, V = এইখানে আমি যদি লসাগু করি, লসাগু করলে হবে 273 লসাগু, আর এটা হইল 273 যোগ θ। ঠিক লিখেছে? ঠিক লিখেছে? আচ্ছা, তাহলে তারপরে লাইনটা একটু দেখবে যে V = আমি যদি V0 ভাগ 273 কে নিয়ে চলে আসলাম এখানে ভাগ আকারে, ভিতরে কত থাকবে? 273 প্লাস θ। আন্ডারস্ট্যান্ড? আমার এবার একটা জিনিস জানা থাকার কথা, যে ডিগ্রি সেলসিয়াসে যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, আচ্ছা ডিগ্রি সেলসিয়াসে যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে কেলভিনে 273 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলে 0 থেকে যেটা মান শুরু হয়েছে কেলভিনে, ওইটাই কত? মনে করো না আলাদা তাপমাত্রা, দেজ আর সেম, স্কেলটা ভিন্ন। স্কেলটা ডিগ্রি সেলসিয়াসে 0 যা, কেলভিনে 273 তা। তাহলে বলো 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন হবে? 274 কেলভিন, কারণ এটারও 100 ভাগ সমান এটারও 100 ভাগ, তাহলে প্রতি 1 ডিগ্রি মানে 1 কেলভিন ডিফারেন্স। এই অবস্থায় তুমি তাহলে চিন্তা করো যে আমরা সব সময়ের জন্যই যে কোনো টেম্পারেচার সেলসিয়াসে যদি নিই, যেমন এখানে 1 নিয়েছি, তার সঙ্গে 273 যোগ করে দিলে কি পেলাম? কেলভিনে। তাহলে থিটাটা ছিল ডিগ্রি সেলসিয়াস এককে, তার সঙ্গে 273 যোগ করে দিলে কিসে পাবো? কেলভিনে। ডিগ্রি সেলসিয়াসে সব সময় আমরা থিটা লিখি আর কেলভিনে লিখি ক্যাপিটাল টি, কেলভিনে লিখব ক্যাপিটাল টি, মনে থাকবে? তাহলে এই মান আর 273 যোগ করে যেটা হবে সেটাই হলো এই ডিগ্রি সেলসিয়াসের পরম তাপমাত্রা কেলভিন। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা 273 আর থিটা যোগ করে কি লিখে দিব? কেলভিন। V = আমার জায়গা দরকার, এখানে দিলাম, পেজ চেঞ্জ না করি। তাহলে আমি লিখতে পারবো V = V0/273, আর ওইটুকুর জন্য কি লিখতে পারবো রে ভাই? ক্যাপিটাল টি। আন্ডারস্ট্যান্ড? এটা বুঝতে হবে তোমারে, যে ডিগ্রি সেলসিয়াসের যে কোনো মানের সঙ্গে 273 যোগ করলে সেটা কেলভিন, আর কেলভিনটাই হয়ে গেল এই ক্যাপিটাল টি দিয়ে লিখি আমরা। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে তুমি চাইলেই লিখতে পারো V ∝ T। তাহলে একটা কনস্ট্যান্ট থাকার কথা, সেই কনস্ট্যান্ট কে সমান কতটুকু? V0 ভাগ 273। কেন কনস্ট্যান্ট? কোনো একটি গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট মান, তাকে 273 ভাগ করে দিলে ওটাও একটা সংখ্যা পাবা, এটা ফিক্সড ভ্যালু। এই ভ্যালুর পরে তাপমাত্রা এবার যত বাড়াবা আয়তন তার তত বাড়বে। বুঝছো? এই ভ্যালুর পরে তাপমাত্রা যত বৃদ্ধি করবা আয়তন তত বাড়বে। তাহলে পরে এই ভ্যালুর উপর কিন্তু তোমার এই আয়তনটা ডিপেন্ড করছে না, এই তাপমাত্রা যত বাড়াবা এই আয়তন তত বাড়বে। এটুকু মনে রাখতে হবে। এটাকে আমরা বলতে পারি স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। স্থির চাপে, আরে আদি আয়তনকে 273 দিয়ে ভাগ দিয়ে দিয়েছো 0 ডিগ্রির আয়তনকে, তাহলে এই পরিমাণটা পাও প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে যে পরিমাণটা পাও সেই পরিমাণ, নাকি বলো? মনে রাখবা এই জিনিসটাকে আমরা বলতে পারি স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। লিখবা স্থির চাপে। বইতে অন্যভাবে জটিল করে একটা সমীকরণ দিতে পারে, তুমি জটিল করে দিবা না, এটুকু লিখবা আগে যে স্যার বলছে
মনে হচ্ছে যে এটা স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কারণ চাপ স্থির রেখে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে যেটুকু আয়তনের অংশ বাড়ে, দিস ইজ কল্ড স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আর বইতে আছে একটু ডিফারেন্ট একটা সমীকরণ, জটিল, ওই জিনিস সমান সমান এক্স্যাক্টলি এটাই আসার উচিত। তোমাদের তো আর 1 মিনিট 2 মিনিটের মধ্যে আমি ছেড়ে দিই, শুধু বলো এইখানে যদি এটা হয়ে থাকে তাহলে তুমি চাইলে পারে কিন্তু এটা লিখতে পারতা যে ভি ভাগ টি ইজ ইকুয়াল টু এই ধ্রুবক, ধ্রুবকটা কত, ভি নট ভাগ 273। আগের বারে পি ভি এর গুণফল ছিল, আর এবার ভি আর টি এর কি আছে, ভাগফল, মানে অনুপাত। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমি একাধিকবার যদি তাপমাত্রা বাড়াই তাহলে সে অনুযায়ী আয়তনও বাড়বে। তাহলে বারবার এই বড় মানকে তুমি এই বড় মান দিয়ে ভাগ দিলে একই কনস্ট্যান্ট পাবা। আবার এটা যখন ছোট করবা, আয়তন তাপমাত্রা যখন ছোট করবা আয়তনও কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। দেন দুটো ছোট জিনিসের অনুপাত আবার এটা সমান হবে। তাহলে এটা বড় করলে এটা বড় হবে, এটা ছোট করলে এটাও ছোট হবে। হ্যাঁ, এদের মধ্যে তাহলে সম্পর্কটা কি হইল, সমানুপাতিক। হ্যাঁ, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক। একজন বড় হলে আরেকজন বড় হবে। এই জায়গা থেকে জাস্ট সিম্পলি একটা জিনিস বলে দিই যে তুমি মাথায় রাখবা যে তাহলে উপরে V1 ভাগ T1, V2 ভাগ T2, V3 ভাগ T3, অলওয়েজ একটা কনস্ট্যান্ট মান দিবে, তাকে বললাম কে। আর সেই কে আর কিছু না, 0 ডিগ্রির যে আয়তন তাকে কত দিয়ে ভাগ দেব, 273। আর আমার যে জ্ঞান এখন যেটুকু কাজ করছে তাতে আমার মনে হচ্ছে যে ভি সমান তুমি V0 ভাগ 273 ইন্টু দেখলা ক্যাপিটাল টি, দেখলা না? তোমার যদি কেউ গণিতের ছাত্র হয়ে থাকো তাহলে তার সঙ্গে এটা মিলাইয়া দিবা। আমি ধরলাম টেম্পারেচারকে এক্স, কারণ টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে। তাহলে এটা স্বাধীন রাশি, এটা স্বাধীন রাশি। আর এটুকু তাহলে কি, এটুকু হবে ঢাল। তাহলে এইখানে যে লেখচিত্র আঁকবো সে লেখচিত্র অবশ্যই হবে মূল বিন্দুগামী সরল রেখা। টেম্পারেচার এদিকে দাও, আয়তন এদিকে দাও, এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবা, এবং সেইটা হবে V0 ভাগ কত, 273। আন্ডারস্ট্যান্ড? তাহলে বইয়ে যেভাবে আছে সেভাবেই তোমাকে শিখতে হবে, এটার কোনো মানে নাই, তুমি এভাবে চাইলেও শিখে নিতে পারো। ওকে, এবার বইয়ে গিয়ে পড়বা। সামনের দিনে এই যে টপিকের লেখচিত্র থেকে শুরু করবো। হ্যাঁ।